ব্যাংক ঋণ করে সুদের দায় মেটানো চাক থাকবে নতুন বাজেটে, পরিচালন ব্যয়ে নতুন রেকর্ডের আভাস। শ্রম আইন ও বাড়তি কাজ করানোর নামে ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপে ব্যবসায়ীদের অসন্তোষ, কূটনৈতিক উদ্যোগের পরামর্শ। তুলে নেওয়া হচ্ছে জ্বালানি রেশনিং, চাহিদা মতো তেল নিতে পারবেন গ্রাহকরা, এখনো মজুদ সংকটে কিছু পাম্প। স্বাগত ৭১ বিজনেসে, সাথে আছে আমি আব্দুল্লাহ ফারুক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আসছে বাজেটে ব্যাংক থেকে ঋণ করার যে লক্ষ্য তা দিয়ে মেটানো যাবে না সুদের ব্যয়, কেননা সেখানে চলে যাবে রেকর্ড ১,৩৬,০০০ কোটি টাকা। অন্যদিকে বেতন ভাতার বাড়তি চাপ, ভর্তুকি আর অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে উন্নয়ন খাতের পুরো টাকায় আনতে হবে ঋণ করে। এমন এক অসম বাজেটের প্রস্তুতি নিচ্ছে বিএনপি সরকার। বিশেষজ্ঞরা মনে করেন বাস্তবতা এতটাই চ্যালেঞ্জিং যে ভালো বাজেট দেয়া সহজ হবে না। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রিচার্ড পিউরিফিকেশন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুসারে দীর্ঘদিন পর সরব জাতীয় সংসদ নতুন এক প্রেক্ষাপটে। এখানেই আসছে জুনে পেশ করা হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট। তবে এমন এক বাস্তবতায় সেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি যখন একের পর এক সংকট চারদিকে। স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। যেমন নির্বাচনী ওয়াদা পূরণে দরকার বাড়তি অর্থ, মধ্যপ্রাচ্য উত্তেজনা ব্যয় বাড়িয়ে দিয়েছে বিদ্যুৎ জ্বালানি খাতেও। বিপরীতে রাজস্ব আদায়ের বিপুল ঘাটতি আর বিদেশি ঋণ পরিশোধের চাপ প্রতিনিয়ত দুর্বল করে দিচ্ছে আর্থিক কাঠামো। মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক কাঠামো অনুযায়ী আসছে বাজেটের আকার হতে পারে জিডিপির 13.৫%। টাকার অঙ্কে যা ছাড়াতে পারে ৮,৮০,০০০ কোটি। এর মধ্যে রাজস্ব আদায়ের লক্ষ্য থাকবে সোয়া ৬ লাখ কোটির ওপরে, যার মধ্যে আবার এনবিআরের অংশ ৫,৬০,০০০ কোটি। অথচ প্রথম ৭ মাসে সংস্থার ঘাটতি রয়ে গেছে ৬০,০০০ কোটি টাকা। বিশ্লেষকরা মনে করেন আর্থিক সংকটের এই সময় কঠিন হবে এসব লক্ষ্যমাত্রা পূরণ। কঠিন বাস্তবতা বটে, কিন্তু বাস্তবতার সঠিক একটা ব্যাখ্যা দেওয়া যে এই অবস্থায় আছি। সামষ্টিক সূচক কথা বললেন, এই যে আবার নতুন করে এই যে ইরান যুদ্ধের ফলে আরেক লেয়ার অফ ভালনারেবিলিটি যোগ হলো। রাজস্ব আহরণ আমাদের একটা দুর্বলতা আছে, সেটা অতিক্রম করার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোগত সংস্কার, এগুলোর পদক্ষেপ এক পা এগিয়ে দু পা পিছিয়ে এই টাইপ অবস্থায় আমরা আছি। এখানে খুব জোরালো এবং সুস্পষ্ট পদক্ষেপগুলো দরকার। আর্থিক কাঠামোটা আছে, এটাকে সংহত করার ক্ষেত্রে সরকারের প্রধান মনোযোগ থাকতে হবে। তার সাথে অল্প সুদের, সহজ সুদের একটা আর্থিক সংস্থানের দিকে আবার সরকারকে খুঁজতে হবে। নতুন অর্থবছরেও সিংহভাগ ব্যয় চলে যাবে বেতন ভাতা সহ অনুন্নয়ন খাতে, যা আরও বাড়ানোর চাপ রয়েছে নতুন সরকারের সামনে। ফলে এবারও ২.৫ লাখ কোটির নিচে থাকতে পারে উন্নয়ন বরাদ্দ। এই ব্যয়ের পুরোটাই আবার ধার করতে হবে বিভিন্ন উৎস থেকে বাজেট ঘাটতি হিসেবে। তবে এবারের আরও বড় সমস্যা হচ্ছে ব্যাংক থেকে ১,৩৬,০০০ কোটি টাকা ধার করা হলেও সুদের ব্যয় ধরা হয়েছে ১,৩৬,০০০ কোটি। অর্থাৎ ব্যাংক ঋণের পুরোটা খরচ করলেও মেটানো যাবে না সুদের অর্থ। তাই কিভাবে অর্জিত হবে ৬% প্রবৃদ্ধি, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। নতুন নতুন চ্যালেঞ্জ আসছে, তো সেগুলো মোকাবিলা করার জন্য আমাদের ধৈর্য প্রয়োজন এবং একই সঙ্গে যে বাস্তবসম্মত অন্তত ব্যয়ের একটা যদি লক্ষ্যমাত্রা তৈরি করি, তাহলে সেটা অন্তত বাস্তবায়ন করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে অর্থ। তো এই অর্থের জন্য আসলে ব্যবসায়ীদেরকে বা অন্যদেরকে ওটা চাপ দেওয়া যাবে না, তার কারণ সবাই রিকভার করছে। এই বাজেটে আমরা এই দুটারই মেসেজ পাবো, যে ভারসাম্যের মেসেজ, অলসো এই যে অর্থনৈতিক পুনর্জাগরণের মেসেজ। এটা সঠিকভাবে দিতে পারছি কিনা সেটা আমরা দেখব। আসছে অর্থবছরে মূল্যস্ফীতি নামানোর লক্ষ্য ৬%, আর বিনিয়োগ জিডিপির ৩.৩১। অথচ ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে এখন বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রায় ২ দশক পর নতুন বাজেট প্রণয়ন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। সামষ্টিক অর্থনীতির নানা সূচক যখন তলানির দিকে, তখন একটি ভারসাম্যপূর্ণ বাজেট দেয় হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণার পর রপ্তানিকারক দেশগুলোর উপর নতুন চাপ তৈরির পথে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কোনো বাণিজ্য অংশীদার অতি উৎপাদন সক্ষমতা ও জোরপূর্বক শ্রম নিচ্ছে কিনা সেই বিষয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন তিনি, যার মধ্যে আছে বাংলাদেশও। অসম চুক্তির পর দেশটির এই সিদ্ধান্তকে অপ্রত্যাশিত ও অস্বস্তিকর বলছেন ব্যবসায়ীরা। তবে তা মোকাবেলায় বাংলাদেশের হাতে শক্ত যুক্তি আছে জানিয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতির পরামর্শ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন মইনুল হাসান।
waiting for a long time. বাণিজ্য ঘাটতির দোহাই দিয়ে পণ্য আমদানিতে গত বছর বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক বসায় ডোনাল্ড ট্রাম্প। তবে ধোপে টেকেনি সেই শুল্ক। গত মাসে যাকে অবৈধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। We began to make America wealthy again. এরপর ভিন্ন এক আইন ব্যবহার করে সব দেশের উপর 10% পাল্টা শুল্ক বসায় ওয়াশিংটন। এবার বিশ্ববাজারে পণ্যের অতিরিক্ত উৎপাদন মার্কিন উৎপাদন খাতকে ক্ষতিগ্রস্ত করছে কিনা তা খতিয়ে দেখতে বাংলাদেশ সহ 16টি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্তে নামছে দেশটি। কোনো বিদেশি রাষ্ট্রের অন্যায্য বাণিজ্য আচরণ মোকাবেলায় সাধারণত এই কঠোর পদক্ষেপ। ইতোমধ্যে দেশটির সাথে বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ, যদিও সেই চুক্তিকে অসম বলে তা পর্যালোচনার দাবিও জানিয়ে আসছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। হঠাৎ নতুন করে এই তদন্ত, যাকে অপ্রত্যাশিত ও অস্বস্তিকর বলছেন ব্যবসায়ীরা। তদন্ত করতে আসার আগে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ বিশ্লেষকদের। বটম লাইন হচ্ছে যে আপনার এখান থেকে উপকৃত হওয়ার কোনো চান্স নাই। আপনি কতটুকু ক্ষতিগ্রস্ত হবেন বা আদৌ ক্ষতিগ্রস্ত হবেন কিনা সেটি এখন দেখার বিষয়। যেহেতু এটার আলটিমেট রেজাল্ট পজিটিভ হওয়ার কোনো চান্স নাই, এটা নেগেটিভ হলে হতে পারে, এবং নেগেটিভ হলে সেটা কতটুকু নেগেটিভ সেইটা হবে রেজাল্ট। সো সেই জন্য উদ্বেগের কারণ আছে। বাজারে সেখানে মার্কিন যে প্রতিযোগী আছে তাদের সাথে, বা তৃতীয় কোনো বাজারে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিযোগিতা করে আমরাও করি, সেখানে আমরা একটা বাড়তি সুবিধা পাচ্ছি। এই ধরনের আমার মনে হয় যে কোনো শক্ত যুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে দাঁড় করানোটা অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় অনেক কঠিন হবে। তবে আমাদের ভালো প্রস্তুতি নিয়ে রাখতে হবে। শুধু তাই নয়, জোরপূর্বক শ্রমে পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেও বাংলাদেশ সহ 7টি দেশে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশের শ্রম পরিবেশ ও মজুরি নিয়ে সমালোচনা থাকলেও জোরপূর্বক শ্রমে পণ্য উৎপাদন এই অভিযোগ নতুন। অন্যদিকে অতি উৎপাদনের সংজ্ঞাও অপরিষ্কার। ফলে এসব বিষয়ে নিজেদের অবস্থানের পক্ষে শক্ত যুক্তি বাংলাদেশের আছে বলে মনে করেন বিশ্লেষকরা। যে অনুসন্ধানটা হবে সেখানে তাদের একটা শক্তির জায়গা থেকেই তারা অনুসন্ধানটা করবে। বাংলাদেশের প্রেক্ষিত থেকে যদি আমি বলি, তাহলে এটা খুব একটা যুক্তিসঙ্গত না, এবং বাংলাদেশের যথেষ্ট পরিমাণে শক্তিশালী আর্গুমেন্ট থাকবে যাতে এটা বাংলাদেশের উপরে কোনো ধরনের স্যাংশনের কারণ না হয়ে দাঁড়ায়। কোনো জায়গাতেই আমাদের বড় কোনো রকম কোনো ঘাটতি নাই। তো এটা এই ইনভেস্টিগেশনের অন্তর্নিহিত কারণটা অ্যানালাইসিস করা এবং সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা নেয়, আমাদের প্রস্তুতিটা যথাযথ থাকা দরকার। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য 800 কোটি মার্কিন ডলার, যার মধ্যে 600 কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। মইনুল হাসান, 71, ঢাকা। দর্শক, জ্বালানির রেশনিং পদ্ধতি তুলে নেওয়ার সিদ্ধান্তের পরও চাহিদা মতো তেল নিতে পারছেন না গ্রাহকরা। বেশ কিছু পাম্পে এখনও রয়ে গেছে সংকট। এই নিয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। রাকিব, আমরা আপনার পেছনে দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলে দীর্ঘ সারি। সকাল থেকে আপনি পাম্পগুলোতে জ্বালানির তেলের অবস্থা কেমন দেখছেন, সেখানে সংকট কেমন দেখছেন? ফারুক, দেখুন, আগের মতোই কিন্তু ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ হচ্ছে। গতকালকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী যেই বার্তাটি দিয়েছেন যে রেশনিং পদ্ধতি আর রাখা হবে না, এবং সেটি নিয়ে আপনারা জানেন যে অলরেডি বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে, কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন। এখন পর্যন্ত সেই আগের মতোই রেশনিং পদ্ধতি মেনে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। সেই হিসাবে কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলের দীর্ঘ সারি, তারা কিন্তু যারা রাইড শেয়ার করছেন তারা সর্বোচ্চ 5 লিটার তেল পাচ্ছেন, এবং রাইড শেয়ার যারা করছেন না তাদেরকে সর্বোচ্চ 300 টাকার তেল দেওয়া হচ্ছে। এর বাইরে যে প্রাইভেট যে গাড়িগুলো আছে সেগুলোতে দেওয়া হচ্ছে 10 লিটার এবং 20 লিটার পর্যন্ত বড় গাড়িগুলোতে। এই নির্দেশনা মেনেই এখন পর্যন্ত সরবরাহ করা হচ্ছে। আমরা দেখেছি যে আসলে এখানকার যে পাম্প মালিক আছেন তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে এখন পর্যন্ত সরকারি সেই নির্দেশনা আসেনি, এবং আসলে নির্দেশনা যদিও থাকে তাহলে সেটা তারা জানতে পারবে 1 ঘন্টা পর। 2টায় তাদের সাথে সচিবালয়ে একটি মিটিং আছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ডিপো থেকে সরবরাহ যখন বাড়বে তখন আসলে পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ বাড়বে, তারা এমনটা দাবি করছেন। এর বাইরেও আমরা যদি আপনার মাধ্যমে দর্শকদের কিছু তথ্য জানিয়ে রাখি যে আসলে আমাদের চাহিদার পেট্রোলের শতভাগ দেশে উৎপাদিত হয় এবং অকটেনের সিংহভাগ দেশে উৎপাদিত হয়। তারপরেও এমন রেশনিক পদ্ধতির মাধ্যমে আসলে গত 10 দিন ধরে মানুষ এই ভোগান্তির মধ্যে রয়েছে। এবং কিছুক্ষণ আগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের এক অনুষ্ঠানে ক্যাবের সভাপতি বলেছেন যে জ্বালানির
বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও দেশে জ্বালানির দাম বাড়ানো হয়নি, কিন্তু তারপরও বিভিন্ন ক্ষেত্রে এই জ্বালানির দামের একটা প্রভাব পড়েছে। সেটি আসলে মানুষের জন্য যেমন কষ্টদায়ক তেমনি ভোগান্তিরও। এই বিষয়ে আসলে সরকারকে তারা দাবি জানিয়েছেন যেন রেশনিং পদ্ধতি দ্রুত তুলে দেওয়া হয় এবং মানুষের ভোগান্তি লাঘবের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। ফারুক, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জ্বালানি সংকটের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ঈদের আগে আবার অস্থির নিত্যপণ্যের বাজার। সবচেয়ে বেড়েছে মশলার দাম। কোনো কোনোটির দাম বেড়েছে কেজিতে 800 টাকা। অন্যদিকে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। বেশিরভাগ সবজির দামও বাড়তি। আরও জানাচ্ছেন মেজবা হাসান। পবিত্র ঈদ উল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। ঘরে ঘরে রান্না হবে নানা স্বাদের খাবার। এজন্য রাজধানীর কারওয়ান বাজারে মশলার দোকানে শহীদ আলী। বাড়তি দামের কারণে ঈদের প্রয়োজনীয় সব উপকরণ না কিনেই ফিরছেন এই ক্রেতা। তেল আর হলো পোলাওর চাউল, ওগুলা আমার দামের বাইরে পড়ছে, এর জন্য আমি আজকে আর নিব না। দাম প্রচুর, মানে নাগালের বাইরে। খেজুরটা তো নাগালের বাইরে, তবে খেজুর চলে, কিন্তু অন্যান্য ফল ফুল চলতেছে। ঈদের বিশেষ খাবার সেমাই, সেটির দাম না বাড়লেও তার উপাদান কিশমিশের দাম বেড়ে দাঁড়িয়েছে 900 টাকায়, যা গত সপ্তাহে ছিল 700 টাকা কেজি। মাংস সুস্বাদু করার মশলা আলু বোখারা, এটির দামও দ্বিগুণ। বেড়েছে আরও অনেক মশলার দাম। কিশমিশ আমাদের পাড়ার দোকানে পাই 70 থেকে 80 টাকা বা 700 থেকে 800 টাকা, সেখানে 900 টাকা চেয়েছে এখানে আর কি। যুদ্ধের প্রভাব দেখাইছে, দেখায় এখন দাম বাড়াইছে। যে আলু বোখরা ছিল 500-600 টাকা কেজি, বর্তমানে 1300 টাকা কেজি। যে পেস্তা বাদাম ছিল 3200, এখন 4000। যে কাঠবাদাম ছিল 1100, এখন 1350। যে কাজু বাদাম ছিল 1200, এখন 1500 টাকা। আমদানি করা প্রোডাক্ট প্রত্যেকদিন দাম বাড়তেছে। রমজানের শুরুতে সবজির দাম বাড়তি থাকলেও মাঝামাঝিতে খানিকটা কমে, সেই দামও এখন বাড়তি। 30 টাকা পিসের ফুলকপি এখন কিনতে গুনতে হচ্ছে 50 টাকা। 80 টাকার বেগুন আবারও ছাড়িয়েছে শতকের ঘর। আজকে মাল আসে নাই তো, 4টে দোকান লাগাই এনে দ্রব্যমূল্যের দামটা আসতে তো আরো বাড়তেছে আর কি। ওঠানামার মধ্যে রয়েছে মুরগির দাম। সোনালী বিক্রি হচ্ছে 330 টাকায়, আর ব্রয়লারের কেজি 230 টাকা। মাছের দামও বাড়তি। ক্রেতারা বলছেন দাম বৃদ্ধি পাওয়ায় কাটছাট করতে হচ্ছে ঈদ বাজারের ফর্দ। অন্য দেশে এই সুযোগ দেয় এই রমজানের সময়, আর বাংলাদেশে কিন্তু এই সুযোগটা আরও তারা নেয়। সবকিছুর দামই একটু বাড়তি আছে আর কি, আয়ের তুলনায় ব্যয় তো একটু বেশি। সরবরাহ সংকটের অজুহাতে 20 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেলের বোতল। মেজবা হাসান, 71, ঢাকা। ইরান যুদ্ধের প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। তেল গ্যাসের বাড়তি দামের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে মার্কিনীদের। হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ সংকটে বেড়েছে কৃষি খাতে প্রয়োজনীয় সারের দামও। সব মিলিয়ে দীর্ঘমেয়াদে সার্বিক মূল্যস্ফীতি বাড়ার শঙ্কায় বিশ্লেষকরা। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। 4 বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছানো তেলের দাম ভোগান্তি বাড়াচ্ছে মার্কিনীদের। এছাড়া ক্রমবর্ধমান গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে মার্কিন অটো শিল্পেও। সরবরাহ সংকটে কমছে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন, সেই সাথে কমছে এই শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর শেয়ার দর। তথ্য বলছে যুক্তরাষ্ট্রে গেল 5 বছর ধরে ফেডারেল রিজার্ভের পূর্বাভাসের চেয়েও বেশি হচ্ছে বার্ষিক মূল্যস্ফীতি, যার অন্যতম কারণ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি। ফলে অতিরিক্ত চাপে ব্যয় নিয়ন্ত্রণে বাধ্য হচ্ছেন ভোক্তারা। এমন অবস্থা চলমান থাকলে নেতিবাচক প্রভাব পড়বে ভ্রমণ, হোটেল, রেস্তোরাঁ, ইলেকট্রনিক্সের ব্যয়ে। বিশ্লেষকদের মতে তেলের দাম 10% বাড়লে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে প্রায় 0.2% পয়েন্ট। যদি 2 থেকে 3 মাস ব্যারেল প্রতি $100 বা তার বেশি থাকে, তাহলে গ্রীষ্মে মূল্যস্ফীতি ছাড়িয়ে যাবে 3.5% ঘর। এছাড়া তেলের দাম ব্যারেল প্রতি $10 বাড়লে জিডিপি প্রবৃদ্ধি কমে যাবে প্রায় 0.1% পয়েন্ট। পরিস্থিতি সামাল না দেয়া গেলে চাপ বাড়বে শ্রমবাজারেও। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গেল মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমেছে 92,000। একই সঙ্গে বেকারত্বের হার সামান্য বেড়ে 4.4% দাঁড়িয়েছে। সংখ্যাতে বড় ধরনের প্রভাব পড়ছে সার পরিবহনে। 30% নাইট্রোজেন সারের সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। পরিবহন বাধাগ্রস্ত হয় ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরুতে দাম বেড়েছে 30%। তথ্যমতে ইউরিয়া সারের চাহিদার অর্ধেক আমদানি করে থাকে যুক্তরাষ্ট্র। ফলে চলতি মৌসুমে সরবরাহ ঘাটতি হতে পারে 25 থেকে 35%। আঘাত আসতে পারে আবাসন খাতেও। যুদ্ধ শুরুর আগে যেখানে বন্ধকির হার 6%-এর নিচে নেমেছিল, সেখানে মূল্যস্ফীতি বৃদ্ধিতে এই হার আবারও বাড়ার শঙ্কা মার্কিনীদের।
নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।